সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজকেও আমরা ভীষণ সুন্দর একটা বিষয় নিয়ে চলে এসেছি আড্ডা দিতে। লেডিস ক্লাবের মানেই হলো আমরা সকল নারীরা একসাথে বসে যে কোনো একটা বিষয়ে নানানভাবে গঠনমূলক আলোচনা না আড্ডা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আজকের বিষয়টা কেমন সেটাও একটু বলে দিই। দেখা যায় কি যে আমরা মাঝে মাঝে এগোতে মনে করি আমার পরিবার আমাকে সাহায্য করছে না, আমার নানান রকম পারিপার্শ্বিক অবস্থা আমাকে সাহায্য করছে না, কিন্তু তারপরও কোনো না কোনোভাবে নারীরা কিন্তু থেমে থাকে না। নারীরা ঠিকই এগিয়ে যাওয়ার একটা না একটা পথ বের করেই নেন এবং এর মূল কারণ হিসেবে আমার মনে হয় মনের শক্তিটাই সবথেকে বড় ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা সেভাবেই সাজিয়েছি, মনের শক্তিতে এগিয়ে যাই, সেটাই আজকের বিষয়। সেই বিষয়ে আড্ডা দিতে ডেকেছি তিনজন বন্ধুকে, তিনজন তার কাজের নিজস্ব জায়গায় অনন্য। চলুন পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে শুরুতেই আছেন শিরিন আহমেদ, তিনি জামদানি শাড়ি ঘরের স্বত্বাধিকারী, স্বাগত জানাই আমাদের আয়োজনে। তার পাশে আছেন রাখি ঘোষ, তিনি একাধারে একজন শিক্ষক, সঙ্গীত শিল্পী এবং উদ্যোক্তা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তার পাশে আছেন তাহমিনা আলী আখি, তিনি স্বত্বাধিকারী ষড়ঋতুর, অনেক অনেক শুভেচ্ছা জানাই। তিনজনকেই পেয়ে গেছে, আমার ভীষণ ভালো লাগছে আপনাদেরকে দেখে। আমি একটু শিরিন আপুকে দিয়ে শুরু করি। নেক্সাসে এসে, লেডিস ক্লাবে এসে কেমন লাগছে? অন্য ধরনের একটা অনুভূতি। আসলে এখানে তো সবাই আমরা নারীরাই একসঙ্গে একত্র হয়েছি, তো স্বাভাবিকভাবে অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো নয়। তো খুব ভালো লাগছে, সব আপুরা আসছেন, তারা সবাই নিজ নিজ কাজে নিয়ে নিজ নিজ দায়িত্ব নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। তো ভালো লাগছে, আসলেই ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আমরা আসি রাখি ঘোষ দিদির কাছে একটু। আসলে এটা তো আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্র তো আলাদা একটা অনুভূতি। নারীর জীবনে বিশেষ করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে কিন্তু আলাদা একটা অনুভূতির ব্যাপার আছে। তো সেদিক থেকে বিবেচনা করলে এটা আমার জন্য একটা আলাদা ধরনের অনুভূতি। আমি অনেক জায়গাতেই কাজ করেছি বা করছি, কিন্তু লেডিস ক্লাবে আসব সেটা আমার জন্য একটা পরম একটা প্রাপ্তি। এটা একটা লেডিস ক্লাব একটা শক্তি। কেন যেন একটা নেক্সাসের লেডিস ক্লাব মানে একটা শক্তি, এখান থেকে কিছু শক্তি সঞ্চয় করে নিয়ে যাব এবং সেই শক্তিটা দিয়ে আমি পরবর্তীতে অনেক দিন হয়তো এই শক্তিটা দিয়ে আমি কাজ করতে পারবো এবং মনের জোরটা কিন্তু এখান থেকে অনেকটা বেশি শক্তিশালী হয়। সেটা আমি কিন্তু অনেক দিন এই শক্তিটা দিয়ে আমি কিন্তু সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাবো। অনেক ধন্যবাদ আপু। এবং আপনি যে মনের শক্তির কথা বললেন সেই শক্তি নিয়েই আজকে পুরো 1.5 ঘন্টা আমরা আড্ডা দেব। আমরা এসে এখন তাহমিনা আলী আখি আপুর কাছে আসি। আসসালামু আলাইকুম আপু, খুব ভালো লাগছে। লেডিস ক্লাবের এই প্রোগ্রামটা আমি সব সময় দেখি, আমার খুব ভালো লাগে এই প্রোগ্রামটা দেখতে, কিন্তু আজকে যে আমি এটার একটা অংশ হয়ে আসব, এইটা আপুর সাথে একটু যুক্ত করব যে এটা আসলে একটা মনের শক্তি এবং এই মনের শক্তিটা নিয়ে আমি আগামী কয়েকটা দিন আমি এটা অতিবাহিত করতে পারবো। এই দিনটাকে আমি খুব ধারণ করব। আমিও আসলে আপনাদের তিনজন থেকে যা যা রকম শক্তি আজ আমি পাবো সেগুলো আমিও ধারণ করব এবং সেই শক্তিতেই আরেকটুখানি আমার মনে হয় যে আরো বেশি ভালোবাসা, আরো অনেক আবেগ যুক্ত করতে আমাদের বন্ধুরা আছেন যারা আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আপনাদের মনের শক্তি যদি আমাদের এখানে কারো কমও পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা এসে আমাদেরকে অবশ্যই মনের শক্তি যোগাবেন এবং একসাথে আমরা এগিয়ে যাওয়ার নানান বিষয় নিয়ে গল্প করব। আর জলদি জলদি চলে আসুন। আমি একটু এসে শিরিন আপুর কাছে আসি। শিরিন আপুর কাছে এসে আমি জানতে চাই যে জামদানি শাড়ি ঘর এটা আসলে শুরু করবার চিন্তাটা কবে থেকে আসলো? আসলে আমি জামদানি শাড়ি ঘরের এই চিন্তাটা এসছে, আমি শুরু করেছিলাম 2021 সালে। তো 2021 সালে শুরু করার আগে যেটা হয়েছিল, এটার পিছনে কিছু গল্প আছে। সেটা হচ্ছে আমি 2009 সাল পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানে আমি কাজ করেছিলাম। তো 2009-এর পরে যেহেতু আমি সংসার হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই পরিবারকে সময় দেওয়ার জন্য আমি ওই সময়টা একটু নিজের মতো করে আলাদা করে নিয়েছেন থাকার জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা। তো একটা পর্যায়ে আসলে যখন মেয়েদের নিজস্ব একটা পরিচয় গড়ে ওঠে, তখন আসলে আমরা যতই আমরা নিজেদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখি না কেন, আমাদের কিন্তু ওই পিছু টানটা কিন্তু থেকেই যায়। তো
তো একসময় মনে হলো যে না, আমাকে কিছু করতে হবে, কিন্তু আমি ওই আমার বাচ্চারা যেহেতু ছোট, আমি বাইরে বের হয়ে কাজ করার মতো সেই অবস্থাটা আমার ছিল না। তো চিন্তা করলাম যে কি করা যায়, যে আমি ঘরে থাকবো, ঘরে বসেই কাজ করব, বাট সাথে সাথে আমি আমার পরিবারটাকে সময় দিতে পারবো। সেই চিন্তা থেকেই আসলে জামদানি শাড়ি ঘরের শুরুটা, এবং সেই যাত্রা আজকে 4 বছর ধরে আমি জামদানি শাড়ি নিয়ে কাজ করছি। এবং আমার জামদানি নিয়ে অনেকেই কাজ করছে, যেহেতু আমার ভালোবাসার জায়গা, আমাদের প্রতিটি নারীদেরই ভালোবাসা হচ্ছে শাড়ি, আর শাড়ির মধ্যে জামদানিটাকেই সবাই ফার্স্ট প্রায়োরিটি হিসাবে জামদানিটাকেই সবাই পছন্দ করে থাকে। তো আমি যখন চিন্তা করলাম যে জামদানি নিয়ে কাজ করব, এবং জামদানি তো অনেকেই কাজ করছেন জামদানি নিয়ে, তো আমার তখন চিন্তা হলো যে না, আমাকে কিছু অন্যরকম কিছু করতে হবে, যেটার কারণে যে ক্রেতারা আমার পণ্যের প্রতি একটু আকৃষ্ট হবে। সেই চিন্তা থেকে আমি জামদানি নিয়ে কাজ করছি, এবং সেটা হচ্ছে এক্সক্লুসিভ জামদানি, এবং সাথে ছিল আপনার কাস্টমাইজ। কাস্টমারের চাহিদা অনুযায়ী এক্সক্লুসিভ জামদানি নিয়ে আমি কাজটা শুরু করি, এবং আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আমি যথেষ্ট, মানে আমার চাহিদা অনুযায়ী অনেক বেশি সাড়া পেয়েছি। বিশেষ করে প্রথম থেকে আমি প্রবাসী ক্রেতাদের সাড়াটা খুব বেশি পরিমাণে পেয়েছিলাম। সেজন্য সবাই আমরা দেখিও যে কোনো রকম, যেমন কান চলচ্চিত্র উৎসব বা যে কোনো রকম যত রকম বড় মাপের ইন্টারন্যাশনাল লেভেলের যত রকম উৎসব আছে, সেখানে যখনই বাঙালিরা যান তখন কিন্তু বাঙালিরা নিজের জামদানিকে আগলে ধরে নিজের জামদানিকে নিয়ে দেখা যায় যে পরে তারপর তারা সেখানে গিয়ে দেখা যায় নিজেকে রিপ্রেজেন্ট করছেন। যেমন আমাদের অভিনেত্রী বাঁধন আছেন, যিনি জামদানি পরেছেন, আমি দেখেছি উনি বারবারই জামদানিটাকেই দেখাচ্ছেন। সব অনুষ্ঠানগুলোতেই চেষ্টা করেন যে আমাদের যেসব মানে কালচারাল প্রোগ্রামের সাথে যারা জড়িত আছেন, কিন্তু অন্যান্য সবাই, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর কথাও আমরা বলতে পারি যে উনি জামদানি নিয়েই সবসময় যেখানেই যাচ্ছেন না কেন জামদানি পরে যাচ্ছেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন জামদানি। এবং মাঝে যখন টাঙ্গাইল শাড়ি নিয়ে একটা কথা হলো, উনি কিন্তু সাথে সাথেই বললেন যে আমার পণ্য বলেই আমি টাঙ্গাইল শাড়ি পরে আজকে সবার সামনে এসেছি, এটা আমাদেরই পণ্য, এবং উনি আমাদেরকে এটা ফেরত নিয়ে দিলেন এবং টাঙ্গাইল আমাদের পণ্য হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জামদানি বলতেই না, জামদানি কিন্তু আমাদের একটা সত্যি একটা শক্তি, মানে কোথায় যেন জামদানি মানেই হচ্ছে বাঙালি এখানে জড়িয়ে আছে। আমরা কিন্তু আর যাই হোক অন্য কিছু নিয়ে অহংকার করতে না পারলেও জামদানিটা নিয়ে অহংকার করতে পারি। আমি জয়িতাতে একটু বলতে চাই, কিছুদিন আগে জয়িতাদের একটা অ্যাওয়ার্ড দেয়া হলো। জয়িতা টাওয়ার যেদিন উদ্বোধন হলো, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন, সেখানে আমি ভাগ্যবতী ছিলাম যে আমিও সেখানে ইনভাইটেড ছিলাম, তো আমিও জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছি। তো সেদিন আমার মনে হচ্ছে আমি কি পরবো, কোন শাড়িটা পরবো, তো এক্সক্লুসিভ অনুষ্ঠান, আমার প্রথম মনে হলো আমি জামদানি পরবো, এবং সেই জামদানিটাও কোনো না কোনোভাবে আমার কাস্টমাইজডভাবে বানানো একটা জামদানি, সেই জামদানিটা আমি পরলাম। আমার না আর কোনো সেকেন্ড কোনো চয়েস, আমি না অপশনই খুঁজে পেলাম না, যে জামদানির সাথে আর কোনো অপশন যায় না। এবং এইসব অনুষ্ঠানে তো অবশ্যই আমাদের দেশীয় পণ্যটাকেই আমাকে প্রমোট করতে হবে, এবং এটা অবভিয়াসলি ডেফিনেটলি জামদানি। একদমই তাই। এবং আপনি জয়িতার কথা বললেন, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত যে জয়িতা টাওয়ার, এবং সেখানে দেখা যায় বেশ সুন্দর একটা ডেকোরেশনের মধ্যে খুব সুন্দর একটা দেশীয় আবহে একটা জায়গা তৈরি করা হয়েছে, এবং সেখানে দেশীয় আবহতে দেশীয় একটা শাড়ি পরে নিশ্চয়ই নারীদের একটা খুব সুন্দর সময় কাটে। ভালো লেগেছে যেটা জয়িতা টাওয়ারের ঠিক উপরে, হয়তো দেখে থাকবেন কিনা, ঠিক উপরে লেখা এ বিশ্বে যা কিছু মহান ও চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে একটা নারী পুরুষের সমতা, যে একদম জয়িতা টাওয়ারে ঠিক, এবং এটা প্রধানমন্ত্রী নিজে হচ্ছে এটাকে প্রমোট করছে, যে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুলের যে এই লাইনটা, প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন কারণ আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটো লাইন, এবং তার লেখা কবিতা থেকে দুটো চয়ন, এবং সেখান থেকেই দেখা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এই লাইনটা আসলে পছন্দ করেন, এই চয়নটা পছন্দ করেন। নারী শক্তি এগিয়ে যাক, নারী শক্তির জয় হোক। তো সেই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আখি আপুর কাছে আসি। আখি আপুর কাছে একটু ষড়ঋতু সম্পর্কে শুনি, তারপর আপুর কাছে এসে আবার শুনবো। ষড়ঋতুর গল্পটা আসলে শুরু হয়েছিল 2020 সাল থেকে, কিন্তু তার পেছনে অনেক পিছন থেকেই এটার অগ্রযাত্রা, যেটা খুব শখের বশে আব্বুকে নিয়ে প্রায় শুক্রবার চলে যেতাম জামদানি পল্লীতে ভোর 4:30টার দিকে, কারণ সেখানে জামদানি হাট দেখার জন্য স্বচক্ষে এক ইত্যাদিতে এটার একটা প্রতিবেদন দেখিয়েছিল। তো খুব ভালো লাগতো, প্রতি শুক্রবার সকাল 4টার দিকে ফজর নামাজ পড়েই চলে যেতাম জামদানি হাট দেখার জন্য।
তো এটা দেখতে দেখতে আসলে সেই ভালো লাগা, এবং যখন 2020 সালে আমিও একটা স্কুলে জব করতাম, তো সংসার বাচ্চা সব মিলে এটা ছেড়ে দিতে হয়েছে। কিন্তু এই যে জামদানি নিয়ে যে কাজ করব, আসলে সেটা তখন থেকেই মনে হয় আমার একটা ভিতরে একটা ধারণ করা ছিল যে আমি করব কিছু একটা, কিন্তু বাসার থেকে বের হয়ে কিছু করার মতো সিচুয়েশন ছিল না। তো 2020 সালে পরিবারের সম্মতি নিয়েই আসলে আমার এই অগ্রযাত্রাটা শুরু, এবং শুরুটা করেই ছিলাম আমি জামদানি দিয়ে। এবং খুব ভালো, এবং আপু যেটা বললো যে মানে জামদানি আমাদের আসলে শক্তি, কারণ এটা আমাদের ঐতিহ্য। এটা সেই পুরনো যত ছবি দেখা যায়, আমাদের কিছু কিছু সিনগুলোতে দেখা যায় যে প্রধান যে চরিত্রগুলো থাকে একটা দুইটা জামদানি তারা পরা থাকে, এবং বিশেষ বিশেষ উপলক্ষগুলোতে। তো যার কারণে সেই জামদানি একটা ভালোবাসা, এবং সেখান থেকে আমরাও তো এখন শিখেছি। আমরা দেখা যায় কোনো মেয়ের কিন্তু এটা স্বপ্ন থাকে যে আমার আলমিরাতে সব রঙের জামদানি থাকবে। এটা আপুর আছে কিনা জানি না, আমারও তাই মনে হয় যে কিছু বিশেষ রং তো অ্যাট লিস্ট আসলে আলমারিতে থাকতেই হবে। অনেকে অনেক রকম জামদানি আসলে রাখতে পারে না, তো সেক্ষেত্রে একটা অবশ্যই জামদানি তার আলমারিতে থাকতে হবে, এটা তো বটে। আর আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে জামদানি এমন একটা পোশাক যার জন্য কিন্তু অন্য কোনো অর্নামেন্টসের প্রয়োজন হয় না, জামদানি নিজেই অলংকার। সেটাই বলছি যে ওটা এমনই একটা পোশাক। আর যেটা হচ্ছে যে আপনি জামদানিতে এখন এত ভেরিয়েশন এসছে যে আসলে জামদানির নকশাগুলো দেখলে মানে চিন্তাই করা যায় না যে এত পরিবর্তন হচ্ছে। আর এমন একটা পোশাক এটা যে আমি দেখেছি, আমি একটা প্রোগ্রামে আমি বিশেষ করে সব ধরনের প্রোগ্রামে চেষ্টা করি যে জামদানিটা পরে যাওয়ার জন্য। তো আমার মার প্রায় 20-25 বছর আগের একটা জামদানি, সেটা আমি পরে গিয়েছিলাম। তো এরপর থেকে অনেকেই আমাকে নক করছেন যে সেই জামদানির জন্য। তো আমি উঠে বললাম যে এইটা তো এখন এই মুহূর্তে তো আমার কাছে নেই, এটা অনেক পুরনো একটা জিনিস, সেটা নতুন করে আমাকে বানিয়ে দিতে হবে। এবং তখন যেহেতু আমি কাস্টমাইজ করে থাকি, আমার তাঁতিদের সাথে আমার খুব ভালো একটা রিলেশন, এবং আমি খুবই লাকি যে এত ভালো ভালো কিছু তাঁতির সাথে আমি কাজ করছি যারা খুব বড় মাপের এবং তারা খুবই এক্সক্লুসিভ শাড়িগুলি করে থাকেন, এবং যারা আমাদের সেলিব্রিটি আছেন তাদেরও শাড়ি তারা করে থাকেন। তো দেখা গেছে যে ওই যে শাড়িটা নিয়ে যে, এবং তারা সেই শাড়ির নকশা দেখে আশ্চর্য হয়ে যায় যে এই শাড়ির নকশা আপনি কোথায় পেলেন। আসলে করা যেতে পারে, এবং অনেক কাজ করার অপশন আছে। নিজের দেশীয় ঐতিহ্য এবং আমাদের দেশে যা কিছু আমাদের দ্বারা প্রডিউস হতে পারে, সেই সব কিছুই আসলে আমাদের দেশের অর্থনীতির জন্য, আমাদের দেশের সংস্কৃতির জন্য একটা শক্তি হিসেবেই কাজ করে। এই বিষয়গুলো নিয়ে আরো কথা হবে, এবং আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। মনের শক্তি নিয়ে তো আসলে কথাবার্তা হবেই। আপনার কাছ থেকেও চাচ্ছি যে আপনারা খুব দ্রুততার সাথে যুক্ত হয়ে যাবেন। নিয়ে নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে 3 জন বন্ধু স্টুডিওতে যুক্ত হয়ে আছেন, এবং সাথে আরো অনেক বন্ধুরা যুক্ত হবার একটা সুযোগ আছে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে দ্রুততার সাথে আপনাদেরকে চলে আসতে হবে। আপনাদের মনের শক্তিকে যোগায়, এবং মনের শক্তি আসলে আপনারা কিভাবে ধরে রাখেন সকল প্রতিবন্ধকতাকে পাড়ি দিয়ে, সেই সব বিষয়গুলো অবশ্যই জানতে চাই। এসে এই পর্যায়ে আমি একটু রাখি ঘোষ দিদির কাছে এসে জানতে চাই, একাধারে আপনি শিক্ষক, সঙ্গীত শিল্পী এবং উদ্যোক্তা, 3টা জায়গা সম্পর্কে জানতে চাই যে কোথায় কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে শুরু হলো? সময়টা আসলে খুব ভাগ ভাগ করে দিতে হয়, খুব শিডিউল মেনটেন করে দিতে হয়। তো আমার একাডেমিক্যালি তো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, ফিনান্সে থিসিস পর্যন্ত করেছি। তো সেইখান থেকে আমার মায়ের ইচ্ছে ছিল, মানে টিচিংয়ে যাওয়ার ইচ্ছেটা আমার ব্যক্তিগত ইচ্ছে না, আমার মায়ের ইচ্ছে ছিল যে আমার মাও টিচার, আমার মা গভর্নমেন্ট স্কুলে টিচার ছিলেন, রিটায়ার্ড করেছেন। তো আমার মায়ের ইচ্ছে ছিল যে তুমি টিচিংয়েই যাও, কিন্তু আমার ইচ্ছে ছিল যে একটু অন্যভাবে কর্পোরেট জব করার। তো সেখানে করেছিও, আমি ব্যাংকে ছিলাম, বিভিন্ন কর্পোরেট অ্যাপেক্স ইনভেস্টমেন্টে ছিলাম। অনেক কর্পোরেট জব করার পরে তখন মনে হলো না, আরামটা মনে হয় টিচিংয়ে, মা যেটা বলছে সেটাই করি। তারপরে তো সেখান থেকে মনে হলো আমি একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কাজ করেছিলাম, এসএসসি এ পড়াতাম। তারপরে হলো কি ওখানে একটা গ্যাপ ছিল, গ্যাপ
গ্যাপ থাকার পরে আমার বেবি হলো, সেই সময় আমার ফার্স্ট বেবি হলো। তো বেবি হওয়ার একটা লম্বা সময় আমাকে একটু সময় নিতে হয়েছিল। তো সেই সময়টাতে আমার মনে হয়েছে যে আমি তো যেহেতু 9টা 5টা আমি বাইরে গিয়ে কাজ করতে পারছি না, বেবিটা ছোট, আমি একটা কিছু করি। তো ওই সময়টাতে মনে হলো যে অনলাইন কিন্তু তখন খুব নতুন, এটা আমি 2016-17 সালের কথা বলছি। হ্যাঁ, 2016-তে আমার বেবি হলো, 2017-র প্রথম দিকে। অনলাইন কিন্তু তখনও বাংলাদেশে এত একদম অহরহ পেজ তখনও তৈরি হয়নি। তো তখন আমার মনে হলো যে আমি খুব কাস্টমাইজ কিছু কুর্তি, প্রথম আমার ছিল যে কিছু কুর্তি আমি করি যে আমার ফ্যাশন হাউসের জন্য, তখন নিজে ডিজাইন করে করে কিছু কুর্তি আমি প্রডিউস করতাম। তারপরে শাড়ি, অর্নামেন্টস, তারপরে লেডিস সমস্ত আইটেমগুলো এক এক করে যুক্ত করলাম এবং বিজনেসের নামটা দিলাম আমার মেয়ের নামে, প্রচেতা। ওর নাম হচ্ছে প্রচেতা প্রজ্জ্বলা, প্রচেতা মার্ট বলে আমি বিজনেসটা শুরু করলাম। সে প্রথমে তো খুব স্ট্রাগল ছিল আপু, ভীষণ স্ট্রাগলিং একটা মোমেন্ট ছিল। তো এই স্ট্রাগলিংগুলো যেমন তখন ডেলিভারি ম্যানের একটা সমস্যা আমি ফেস করেছিলাম, অত সার্ভিস ছিল না, এখনকার মতো সার্ভিস ছিল না। মানে 2017 সালে কিন্তু এত সার্ভিস ছিল না অনলাইনে, তখন কিন্তু খুবই নতুন, মানে একদম শুরুর দিকে। তো তখন ওটা যখন আমি মানে করলাম, করার পরে তো তখন আস্তে 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 আমি এগোতে থাকলাম এবং প্রচুর কষ্ট করেছি। মানে দিন নেই রাত নেই, এই প্রোডাক্ট আনা, প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, কাস্টমারের কুড়িয়ে দেওয়া, এবং তখন কিন্তু আমি একাই করতাম এই কাজগুলো। তারপরে 2019-এ আমি আবার জয়েন করলাম এখন যেখানে আছি, গ্রিনার স্কুল ইজ অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে আমি জয়েন করলাম। মা বললো যে না, তুমি এরকম করছো, তোমার অনেক খাটনি পড়ে যাচ্ছে, তুমি বেটার আবার তুমি একটু জব শুরু করো। এখন মায়ের কথা ফেলতে পারি না, শুরু করলাম। কিন্তু ওই জবের পাশাপাশি আমার বিজনেস কিন্তু চলছে। তখন একটা আলাদা পরিচিতি পেল আমার কালিগের সার্কেল, আমার কালিগের সার্কেল, এরকম সার্কেল করে খুব আলাদা একটা পরিচিতি পেল ওই সময় বিজনেসটা। তখন আমি আবার একটু এনকারেজড হলাম। মানে আপনার কাজের জায়গাটা আপনার ব্যবসায়ও সাহায্য করেছে, পরিচিতিটা অনেক সাহায্য করে। আমার কালিগরা খুবই সাপোর্টিভ, ভীষণ সাপোর্টিভ ছিল, এখনও সাপোর্টিভ, মানে এবং আমাকে খুব আদর করে। আমার যারা সিনিয়র আমাকে খুবই স্নেহ করে, ভালোবাসেন। আমার যারা জুনিয়র তারাও ভীষণ সম্মান করেন এবং অবভিয়াসলি আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমার অথরিটি ভীষণ ভালোবাসেন। তো ওই জায়গাটাও আমার একটা সাপোর্টিং ছিল। হ্যাঁ, না তুমি এগিয়ে যাও, তুমি পারবে, হ্যাঁ তুমি এই কাজগুলো করো। আর একটু কালচারাল সাইডে আমার যেহেতু একটু মানে পদচারণা ছিল, গান করি, আবৃত্তি করি, তো সেক্ষেত্রেও আমার একটা, আমি ওখানে কালচারাল কাজগুলো সমস্ত করি, কালচারাল মানে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি। তো সেখানে একটা মানে ভালো লাগার জায়গা। তো তারপরে কি হলো, প্রথম ধাক্কাটা খেলাম 2020-এর করোনা যখন আসলো। আচ্ছা, তো করোনার মধ্যে একদম স্টাক হয়ে গেল আমার বিজনেসটা, সমস্ত কিছু লকডাউন হয়ে গেল, বিজনেসটা তখন আমি না একটু মানে খুবই হয়ে গেল। সবারই আসলে এই অবস্থা, সবারই হয়েছে, পুরো হোল ইকোনমি তখন লকডাউন, পুরো দেশ লকডাউন। তো তখন ওই সময় আমি একটু দমে গেলাম যে আমার কি করা উচিত। আমি তো বিজনেসটাকে আর মনে হয় আমি, কিন্তু এই বিজনেস তো আমার সন্তানের মতো, মানে প্রচেতা আমার এক সন্তান, এই বিজনেস আমার আরেক সন্তান, একে তো আমি লালন পালন করে বড় আমাকে করতেই হবে। তখন আমি লকডাউনে স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, তখন আমি ঘরে বসে কি করলাম, আমি আবার রান্না করতে খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আর তখন কিন্তু রান্নার মানে খাবার কিন্তু খাওয়া মানুষ বন্ধ করেনি করোনাতে, সব বন্ধ, কিন্তু খাবারটা কিন্তু প্রচুর খেয়েছে। তখন আমার মনে হলো যে আমাদের ফ্যামিলি বিজনেস ডেজার্টের মিষ্টি, আমাদের যেহেতু আমরা ঘোষ, তো মিষ্টির প্রচুর বিজনেস আমাদের অনেক, মানে ঢাকাতে অনেকগুলো আউটলেট আছে, তো বিভিন্ন জায়গাতেই আউটলেট আছে। তো আমার মনে হলো আমি কি এটার সাথে একটু যুক্ত হতে পারি কি না। তখন আমি বিভিন্ন ধরনের নাড়ু, ট্রেডিশনাল এবং ফিউশন নাড়ু ট্রাই করলাম। সেই ট্রেডিশনাল ফিউশন নাড়ু মিলে আমি একটা নতুন ধরনের একটা ইনভেন্ট করলাম। এটা সম্পূর্ণ আমি নিজের মানে ক্রিয়েটিভিটি দিয়ে এবং নিজের রেসিপিতে ওই নাড়ুটা আমি তৈরি করলাম। করে আমি যখন আমার ফেসবুক পেজে দিচ্ছি, ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি, অর্ডার পাচ্ছি ভীষণ ভালো। এবারে মনে হলো যে না, দিস ইজ দ্য রাইট চয়েস টু মুভ অন। তখন আমার মনে হচ্ছে যে আমি আবার মুভ অন করতে পারি, করোনার মধ্যেও আমি মুভ অন করতে পারছি। এবং আপু বিশ্বাস করবেন না, সেই করোনাকালীন সময়ে আমার বিজনেস সবচেয়ে পিক। বাহ,
একদম বুম সিচুয়েশনটাই ছিল করোনা প্রতিবন্ধকতা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে এবং আরো শুনবো অবশ্যই। আমরা তাহমিনা আলী আখি আপুর কাছে আসি। আপুর কাছে এসে জানতে চাই যে আপনার কখন মনে হয়েছে যে সবচেয়ে বেশি কষ্টের সময় এটা যাচ্ছে এবং সেই সময়টা থেকে উঠে আসছেন? সেটা হচ্ছে 2020 স্কুল, যেহেতু আমি একটা স্কুলে টিচার ছিলাম, তো স্কুল বন্ধ, কোথাও যাওয়ার কোনো উপায় নাই। তখন আমার ভাই এবং আমার হাজবেন্ড, আমি তাদের অনেক কৃতজ্ঞ তাদের প্রতি, কারণ তারাই এই বুদ্ধিটা দিয়েছিলেন যে ঘরে এভাবে বসে সময় নষ্ট না করে কিছু একটা করো। যেহেতু আমার জামদানি পল্লীতে প্রায় যাওয়া হতো শুধুমাত্র ঘোরার জন্য, আমার বেশ ভালো লাগে ওই পরিবেশটা, কারণ তাঁতপল্লীতে যে তাদের খট খট শব্দ আমাকে বেশ টানতো। এবং বন্ধ পেলে আমি বেশিরভাগ গেলে শুক্রবার দিন যেহেতু বন্ধ থাকতো আমি প্রায় চলে যেতাম। তো ওইখান থেকে আমার ভাই এবং হাজবেন্ড দুইজনই বললো যে তোমরা ঘরে বসে যদি কিছু করতে চাও তাহলে তোমরা এই কাজটা করতে পারো, এখন অনলাইন বিজনেসটা। তারপর সেই প্ল্যান, কিছু তাঁতি মামা আছে, তাদেরকে আমি মামাই বলি, সেই তাঁতি মামাদের সাথে যোগাযোগ করে তারাও আমাকে আস্থা দিল যে আচ্ছা ঠিক আছে আপু আপনি শুরু করেন, আমরা আছি। তো এই শুরু করা, পেজ খোলা, নাম দেয়া হলো ষড়ঋতু, এবং নামটাও দিয়েছিল আমার ভাই। কি নাম রাখবো সেটাও খুব প্ল্যান, কি নাম রাখলে আসলে ভালো লাগে এবং অ্যাট্রাকটিভ লাগে, কারণ অনেক অনেক পেজ তখন খুলে গিয়েছিল অলরেডি 2020-এ, 19 থেকে 20 আসা পর্যন্ত। তো ষড়ঋতু নামটা আমার ভাইরই দেয়া। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, মানে খুবই ভালো যাচ্ছে, এবং আমাদের প্রথম অর্ডারটাই এসেছিল দেশের বাহিরের থেকে। তখন আপনি কিভাবে এটা অ্যাভেল করলেন, দেশের বাইরে পাঠানোটা? আপনার ব্যবসা এত নতুন, এদিকে আপনি দেশের বাইরে পাঠাচ্ছেন। না, সেটা দেশের বাইরে সরাসরি আমাদের দিতে হয় নাই, আপনি তার রিলেটিভের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমাদের ঢাকাতেই একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, এবং সে সেটা নিয়ে যাবে বাইরে, আমেরিকায় নিয়ে যাবে। তো এই দিয়ে আমাদের শুরু, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো যাচ্ছে, মানে অনেক ভালো যাচ্ছে। চমৎকার, আরো অনেক অনেক ভালো যাবে তেমনটাই আশা করছি। আর শিরিন আপুর কাছে এসে জানতে চাই যে এই যে জীবনে থাকে না যে একটা সময় খুব কঠিন যায় এবং তারপরে আপনি বুঝতে পারেন যে আমার মধ্যে তো একটা লুকায়িত শক্তি আছে যেটা দিয়ে আমাকে জেগে উঠতে হবে, সেই সময়টার কথা জানতে চাই। আসলে এই ব্যাপারটা কথা বলতে হলে আমার অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। সেটা হচ্ছে যে আমি মনে করি যে একটা মেয়ের পক্ষে কিংবা একটা নারীর পক্ষে এগিয়ে যাওয়া খুব সহজ হয় যদি পরিবারের লোকজন তার পাশে থাকে। একদমই। এবং আমি প্রতিটি ক্ষেত্রে আমার পরিবারের লোকজনকে পাশে পেয়েছি। আমি যখন অনেক আড্ডায় বসি কিংবা আমার যারা বিভিন্ন ইয়েরা আছে, পরিচিত জনরা আছে, উদ্যোক্তা বন্ধুরা আছে, তাদের সাথে যখন কথা বলি, আমি যখন তাদের সেই স্ট্রাগলের কথা শুনি, আমার নিজের কাছে মানে অন্যরকম একটা ফিল করি। কারণ হচ্ছে আমি আসলে কোনো এই যে আমার বয়স হচ্ছে 4 বছর, আমি 4 বছরে বলতে গেলে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। সত্যি কথা বলতে যেটা আমি খুবই লাকি সেই দিক দিয়ে। কারণ হচ্ছে আমি প্রথম থেকে যেটা হচ্ছে যে আমি প্রথমে যখন আমি বিজনেসটা শুরু করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম, আমি প্রথমে আমার হাজব্যান্ডকে জানিয়েছি, সে আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে। যে এখন আমি এখানে আসছি, আমার 2 বাচ্চাকে আমার হাজব্যান্ডই দেখছে, এবং বিভিন্ন প্রোগ্রামে যখন যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে আমার বাচ্চাদেরকে রেখে আমি খুব নিশ্চিন্তে মনে আমি চলে যেতে পারছি। তারপরে যেটা সবচেয়ে বড় সাপোর্ট আমার মা বাবার দিক থেকে, আমার বাবার পরিবারের মানুষরা সবাই সাপোর্ট করেছেন। সবচেয়ে বেশি সাপোর্ট যাদের কথা না বললেই নয়, তারা হচ্ছে আমার বন্ধুরা এবং যারা প্রবাসী বন্ধু। কারণ আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম, আমি নিজে একজন খুব গুছালো মানুষ, আমি পারিবারিক কাজগুলো খুব গুছিয়ে কাজ করি। সো বিজনেসটা শুরু করার আগেও আমি কিন্তু খুব গুছিয়ে নিয়েছিলাম যে আমার টার্গেটটা কারা, আমি যে প্রোডাক্টটা আমি তৈরি করছি ক্রেতা কে হবে। কেন আমার প্রথম থেকেই ছিল আমি এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তো এক্সক্লুসিভ শাড়ি তো সবাই পরবে না, 30-40-50 হাজার টাকা দামের শাড়ি কেউ মানে নরমালি মানুষই কিনতে চাচ্ছেন না, দেখা যাচ্ছে একটা কাস্টমারের জনরা আছে, হ্যাঁ একটা নির্দিষ্ট জনের মানুষরাই এই প্রোডাক্টগুলো নেবেন। তখন আমি কিন্তু ওই জোনগুলোকে সিলেক্ট করে নিলাম যে কাদের কাছে আমার প্রথমেই আমার নক করতে হবে। যেহেতু আমাদের প্রবাসী অনেক, আমার জন্মসূত্রে আমি হচ্ছে সিলেটে আমার জন্ম, তাহলে একদম লন্ডনবাসী অনেক মানুষ আছে, লন্ডনবাসী ছিল, প্লাস আমার রিলেটিভস, আমার শ্বশুর বাড়ির লোকজনও অনেক দেশের বাইরে থাকেন। আমি তাদেরকেই নক করা শুরু করলাম যে আমি এরকম একটা উদ্যোগ শুরু করেছি, আশা করি তোমাদেরকে পাশে পাবো। এবং সত্যি বলতে কি তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে পাশে পেয়েছিলাম। এবং আমার প্রথম থেকে আমার ইউকেতে গিয়েছে, ইউএসএতে গিয়েছে, কানাডাতে গিয়েছে, অস্ট্রেলিয়াতে, ইন্ডিয়া, 5টা দেশে অলরেডি আমি আমার প্রোডাক্ট
পাঠিয়েছি। বাহ, এবং এটা সম্ভব হয়েছে আমি মনে করি যে আমার আশেপাশে যারা ছিল তারা সবাই খুবই সাপোর্টিভ ছিলেন, এবং আমার মধ্যে যেটা ছিল আমি কখনোই নেগেটিভ জিনিসগুলোকে আমি প্রশ্রয় দিইনি। যা আশপাশে কে কে কি বললো তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পরিবারের মানুষ কিন্তু আমার সাথেই আছে। তাহলে আর অন্য কোনো শক্তি কি দরকার? পাশের মানুষটা কি বলছে সেটা আসলে আমার শোনার প্রয়োজন নেই। এবং সবসময় আমি চিন্তা করি যে আমার মন যা বলছে আমি চিন্তা ভাবনা করেই কিন্তু আমি আমার একটা কাজ শুরু করেছি, এবং আমার পরিবারের মানুষকে কিন্তু সাথে নিয়ে কাজটা শুরু করেছি। সো পাশের লোক কি বললো সেটাতে আসলে আমি কখনোই, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সময় নষ্ট, পাশের লোকদেরকে সময় দেওয়ার বা সেটাকে এন্টারটেইন করার কোনো সুযোগ নেই। আমার পথ চলাটা এই জন্যই বোধহয় এতটা। আরো শুনবো অবশ্যই। আরেকটা বিরতির সময় হয়ে গেছে বন্ধুরা, আপনারা ইতোমধ্যেই জুমে চলে আসুন আড্ডা দিতে। ফিরে আসছি বিরতির পর। মনের শক্তির থেকে শক্তিশালী আর হয়তো কিছুই নেই, সেটার কারণেই কোনো রকম সহায়তা পাওয়া যাক অথবা না যাক, মনের শক্তি দিয়ে অসংখ্য নারী প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন। আজকের আড্ডাতেই একটা সময় এমন হলো যে মনে হলো 2020 সাল, যে সময় কোভিডের সময়টা ছিল, সেই সময় অনেকেই আমরা ভেঙে পড়েছি। দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে নানান রকম মন্দা চলছিল বা সেরকম একটা আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু তারপরও যেই সময়টা আমাদের জন্য অভিশাপ হিসেবে প্রমাণিত হতেও পারতো, সেই সময়টাকেই নারীরা নিজের মনের শক্তি দিয়ে এবং অসংখ্য, আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ সেটাকে শক্তিতে পরিণত করেছেন। এবং কোভিডের সময়টা সকল মানুষের একসাথে মিলে প্রয়াসে আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এবং এখন আমরা আবার আমাদের সাধারণ জীবনে ফেরত চলে এসেছি। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা এসেছে আজকে। আমাদের সাথে নার্গিস আপু আছে, আমাদের সাথে রুমা আপু আছে, আমাদের সাথে খুকু আপু আছে। দুজনের সাথে দুটো গেস্ট আছে। আজকে নার্গিস আপুর সাথে সবার আগে কথা বলি দেখি। নার্গিস আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে আপনার সব থেকে বড় মনের শক্তির উৎস কোনটা? আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ। মনের শক্তিটা অবশ্যই তো উৎস, আগে তো মা ছিল, এখন নিজেই। আর তারপরে নিজের পরে যদি কাউকে বলি তাহলে আমার পরিবারকে বলবো, স্বামী সন্তানকে। মানে এই যে মা চলে যাওয়ার পর যে নিজে যে একা একা যুদ্ধ করা, সব কিছুকে ম্যানেজ করা, কোনো জায়গায় অ্যাটেম্পট নেওয়া, যাওয়া, করা, বলা, খাওয়া দাওয়া, রান্না বান্না ইত্যাদি এভরিথিং। এখন এই যে নিজের শক্তিটা, নিজের চেষ্টাটা, নিজের ইচ্ছা, করবো, পারবো, আমি পারি না কেন, আমাকে পারতে হবে, শিখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে সেই জায়গাটা পৌঁছাতে হবে, ভালোবাসা আদায় করতে হবে। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, কমে তো না। সুতরাং ওই যে স্পিডি আমার মধ্যে ছিল প্রথম থেকে, যে ভালোবাসাটা দেওয়া তারপরে নেওয়াটা। সুতরাং ভালোবাসা দিচ্ছি, আল্লাহর মধ্যে পাচ্ছি। এখন পর্যন্ত মনের শক্তির উপরে এখন চলতেছি। আর স্বামী সন্তানকে নিয়ে তো অবশ্যই বলা যায় এখন তার আমার অনেক একটা মনের অনুপ্রেরণা, শক্তি যেটাকে বলে, ওদেরকে নিয়েই তো আমার দিন আর রাত, আমার 24টা ঘন্টা। তারা থাকলেও আমার মনে বল, না থাকলেও মনে বল, যে এখন একা, তারপরেও কথা চিন্তা করতেছি, এটাতে আমার অনেক শক্তি হয়ে যাচ্ছে। আর এখন মেস্টাস যখন হয়েছে তখন তো বলাই বাহুল্য, প্রচুর বন্ধু, প্রচুর আড্ডা হয় অনলাইনে। তাহলে লেডিস ক্লাবও আপনার শক্তির একটা উৎস। আমার এই শক্তিটা। বাহ বাহ, আমাদেরও আসলে আপনারা আসলে আমরাও লেডিস ক্লাবে অনেক শক্তি পাই। আমি এখানে বসে আপনাদের হাসি মুখ দেখলে অনেক শক্তি পাই। অনেক ধন্যবাদ আপু। আমি একটু রুমা আপুর কাছে আসি। আপু যেরকম ইভ আপুর কাছে যেরকম শুনলাম, রুমা আপুকে একটু সেই রকমই একটা প্রশ্ন করি। দেখা যায় কি যে পরিবারকে অনেক সময় মনে করে মানুষ পিছুটান, পরিবারের কারণে পিছুটান থাকার কারণে অনেক সময় আমরা ভাবি সেটা হয়তো আমার দুর্বলতা, কিন্তু এই দুর্বলতাটাকেই আবার শক্তি হিসেবে কিভাবে ব্যবহার করা যায় বলে আপনার মনে হয়? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ আপু সন্ধ্যা। তোমাকে অনেক সুন্দর লাগছে, স্টুডিওর আপুদের সবাইকে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু। পরিবারই সবচেয়ে বড় শক্তি, মনের শক্তি হচ্ছে সবচেয়ে পরিবার। পরিবার আপনাকে সাপোর্ট না করলে আপনি সবকিছুতেই পিছিয়ে দিবেন। মনের শক্তি তো অবশ্যই আমাদের আছে মেয়েদের, তো সাথে যদি পরিবারের আরো সাপোর্ট থাকে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি। আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে আমি আমার বাবার প্রচুর সাপোর্ট পাইছি। আমি বোটানিতে পড়তাম, শিক্ষা সফরে যখন যেভাবে যেতে চাইছে আমার বাবা সবসময় আমাকে করছে যে না যাওয়া ভালো। অনেকে বলছে মেয়ে মানুষ 6 দিন 7 দিনের শিক্ষা সফরে যাবে,
হচ্ছে এটা কেমন কথা আপনি মানে ছেড়ে দিচ্ছেন। বলছেন ও তো ওই শিক্ষকদের সাথে যাচ্ছে, ওটা তো ওর একটা রুট মানে পার্ট, ওর একটা মানে ক্লাসের পার্ট বা জীবনের অংশ। এটা অনেকেই মানে আমাদের মফস্বলে বাড়ি অনেকে এটা অনেক খারাপ চোখে দেখতো, কিন্তু আমার বাবা মা সবসময় সাপোর্ট দিত বলেই হচ্ছে আমি অনেক শক্তি পাইছি যে না আমার বাবা মা সব কাজে আমাদের হচ্ছে মানে সাথে আছে। বাহ। আর বিয়ের পরে তো আমার হাজবেন্ড সবকিছুতেই আমাকে সাপোর্ট দেয়, যেটাই করতে চাই কখনো না করে না, বলে যে তুমি চেষ্টা করো পারবা। এবং আপনি কোনোদিন যখনই কোনো কিছু কাজে যান, এই যে আপনি লেডিস ক্লাবে বসে আমাদের সাথে কথা বলছেন, এটার যে ব্যাপারটা সেই বিষয়ে কিন্তু সারাও, ছোট্ট সারাও আপনাকে অনেক সহায়তা করে, হ্যাঁ, তাই আমার না? মেয়ে সবসময় করে, একটু মাঝখানেই হয়, মাঝে মাঝে বলে একটু বসো না, কিন্তু ও সবসময় বলে যেদিন অনেক সময় হয়েছে এরকম যে মা তুমি তো গেলে না লেডিসে ওই যে আড্ডা দিতে, এমনকি আমি যে 8 মাসে যে গেলাম আমার হাজবেন্ড বলছে ঠিক আছে যাও, আমি একা কিন্তু শুধু চলে গেছি আপনাদের সাথে দেখা করার জন্য। যে যদি পরিবারের সাপোর্ট না দিত, আমার হাজবেন্ড সাপোর্ট না দিত, আমি হবিগঞ্জ থেকে মানে কখনোই ঢাকা যাইতে পারতাম না একা আমার মেয়েকে নিয়ে। আমার হাজবেন্ড সাপোর্ট দিতে বিধায় আমি সবার সাথে দেখা করতে যাইতে পারছি। না আমার হচ্ছে বাহ, ফ্যামিলি বাহ, হচ্ছে সব বড় চমৎকার। সাপোর্ট। চমৎকার আপু, ভীষণ ভীষণ ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বললেন। এবং ছোট্ট সারাকেও ধন্যবাদ। আমরা আসি খুকু আপুর কাছে। খুকু আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে দেখা যায় কি যে নারীরা, নারীদের শক্তির উৎস আসলে কিভাবে হওয়া যায়? আপনার কি মনে হয় নারীদের ভেতরে কি কম্পিটিশনের শক্তি বাড়ে নাকি সহায়তার শক্তি বাড়ে? আসসালামু আলাইকুম আপু, স্টুডিওর সবাইকে শুভেচ্ছা। আপু, নারীরাই নারীকে শক্তি দিতে পারে, কারণ এটা একমাত্র সাপোর্টের কারণে। মানে যদি সম্পর্কটা হয় বন্ধুর, সম্পর্কটা হয় মধুর, যেমন এখন আমাদের মনে হয় যে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের যে নারী বন্ধুরা আছে, আমরা এরাই তো আমরা আমাদের মনের শক্তিতে অর্জনে মানে বিশাল ভূমিকা পালন করছি। কারণ এইটা মনে হয় যে এতদিন হয়তো একা ছিলাম এরকম মনে হচ্ছে। লেডিস ক্লাবে জয়েন করার পর থেকে যে পরিমাণ নারী বন্ধুরা আমাদের একজন আরেকজনকে সহযোগিতা, সাপোর্ট, মানসিক সাপোর্ট, যে কোনো ব্যাপারে পরামর্শ, এই যে আমরা আড্ডা দিচ্ছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, এটা তো আমাদের কাছে মনের শক্তি অনেক বড় বাড়িয়ে দিয়েছে। বাহ, চমৎকার খুকু আপু, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে এসে আপনারা যেহেতু আছেন, আপনাদের সবার সুবিধার্থে আমার নিজস্ব কিউরিওসিটি বা আমার যে প্রশ্নবোধক নানান রকম চিহ্ন থাকে মনের ভেতর, সেই বিষয়টাকে একটু ঠিক করার জন্য আমি একটু আসি শিরিন আহমেদ আপুর কাছে এবং তার কাছে এসে একটা জিনিস জানতে চাই যে অনেক সময় দেখা যায়, যেহেতু বললেন যে আপনার শাড়ি এটা আমাদের কিন্তু ঐতিহ্যের একটা অংশ এবং দেখা যাচ্ছে ওতপ্রোতভাবে আমাদের সংস্কৃতির সাথে জামদানি মিশে আছে। তো জামদানির আসলে অনেক রকম ধরন হয়, সেই বিষয়টা একটু আপনার কাছে এসে শুনতে চাই যে কোন ধরনের জামদানি কিভাবে চিনবেন, কোনটা কম দামি জামদানি, এটা বেশি টাকা খরচ হয়নি, কোনটা বেশি টাকার জামদানি, এই বিষয়গুলো জানা যায় কিভাবে? আচ্ছা, জামদানিটা আসলে অনেক রহস্যময়ী একটা জিনিস। কারণ হচ্ছে অনেক ক্রেতা আছেন যারা দেখা যাচ্ছে যে, কিছুদিন আগে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমি আমার পেজে একটা শাড়ির ছবি দিয়েছিলাম। জি। তো এটা ছিল আপনার 80 কাউন্ট সুতার শাড়ি। আসলে সুতার কাউন্টের ব্যাপারটা হচ্ছে আপনার, এটা যিনি তৈরি করেন শুধু তিনি ছাড়া আর কেউই বলতে পারবেন না যে এটা, আমরা যতই এটা একটা গোপন তথ্য আমি সবাইকে শেয়ার করে ফেলছি। কারণ হচ্ছে যে শাড়ির কাউন্টের, আমরা যে কাউন্টের ব্যাপারগুলো বলি, এটা কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আসলে এগুলি সুতার কাউন্টগুলি গনে গনে তারপরে আপনার কাউন্টটা আপনি বলতে পারবেন। বাট এটা শুধুমাত্র যিনি শাড়িটা তৈরি করছেন, যিনি বুনছেন, হ্যাঁ, অনেক সময় দেখা যায় তারাও হয়তো বা নাও জানতে পারেন। আমরা সাধারণত চিনে থাকি এভাবে যে থিকনেস দেখে এটা। আচ্ছা, হ্যাঁ, 80 কাউন্ট, 84 কাউন্ট, 100 কাউন্টের সুতা যেগুলো, সেগুলো কিন্তু খুব পাতলা লাইট ওয়েটের হয়ে থাকে, হ্যাঁ, খুবই হালকা হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে 84 কাউন্ট কিংবা 80 কাউন্ট দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন না এটা 84 না 80 কাউন্ট। এটা আসলে কারো পক্ষে বোঝা সম্ভব না। এটা আমরা শুধুমাত্র দেখে, যারা হয়তো আমরা অনেক শাড়ি ধরছি, ইউজ করছি, এই জন্য হয়তো আমরা বলতে পারছি যে হ্যাঁ এটা আইডিয়া করে, অনেকটা আইডিয়া করে বলা যে হ্যাঁ এটা 84 কাউন্ট কিংবা 80 কাউন্টের শাড়ি। তবে যেটা হচ্ছে যে আমি নর্মালি যেটা, আপনি যদি টাকার অ্যামাউন্ট দিয়ে যদি চিনতে চান, সেটা হচ্ছে 5 থেকে 6 হাজার টাকার নিচে যেসব শাড়ি আছে সেগুলি সবে আপনি 60 কাউন্টের মধ্যে হবে। 60 কাউন্ট হচ্ছে মোটা সুতার যেগুলো। এবং আপনি যদি 3000 4000 টাকা দামি শাড়ি বলেন, সেটা বেসিক্যালি ওগুলির মধ্যে আসলে কোনো ধরনের রেশম থাকে না। আচ্ছা, এটা শুধু লাইলনের সুতা দিয়েই হয়। এটাও কিন্তু অনেকেই জানে না, অনেকে বলেন আমাদেরকে যে হ্যাঁ আমি তো এই ধরনের শাড়ি আমি 4000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না যে আপনি 80 কাউন্টের শাড়ি আপনার 4000 টাকা দিয়ে হবে।
একেবারেই না। আবার অনেক ক্ষেত্রে এরকম কি হয় কখনো যে একটা শাড়ি ওটার দাম আসলে 5 থেকে 6,000 টাকা বা 8,000 টাকা, কিন্তু সেটাকে বেশি কাউন্ট বলে কেউ আসলে বেশি টাকা দিয়ে আসলে বিক্রি করছে। এটা হতে পারে, এটা সব জায়গায় আছে। সেটাও চেনার উপায় হলো ধরে বোঝা, তাই তো? অসাধু ব্যবসায়ী তো সব জায়গায় আছে, তাই না? এখন আমার কথা হলো যে যারা আমরা আসলে শাড়ি নিয়ে কাজ করছি তারা ছাড়া আসলে এটা বোঝার মতো কারোই এটার ক্ষমতা নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মধ্যে যদি মানে সততাটা থাকে, যেমন আমি সব সময় আমি চেষ্টা করি যে আমি সবাইকে জামদানি সম্পর্কে জানানোর জন্য। আমি চাই প্রতিটি ঘরে ঘরে প্রতিটি নারী জামদানি পরুক এবং অরিজিনাল জামদানিটাই পরে। একদমই তাই। আপুর কাছে শুনলাম এবং আরও কিছু বিষয় নিয়ে আমাদের কাছে কিন্তু ষড়ঋতু স্বত্বাধিকারীও আছেন এবং তার কাছেও জামদানি বিষয়ক আরও তথ্য পাওয়া যাবে। কিন্তু রাখি ঘোষ আপু ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ, তার গানের সাথে পরিচয় আছে, গানের সাথে সখ্যতা আছে, কবিতা পড়বার অভ্যাস আছে, আবৃত্তি করবার অভ্যাস আছে, সেগুলো এসে শুনবো আপনার কাছে। একটু একটা বিরতি নিয়ে নিই, একটা বিরতি থেকে ফিরে এসে আড্ডা আরও জমে উঠবে, আশা করছি সাথেই থাকুন। একটা নারীর যা কিছু গুণ আছে বা একটা নারী আসলে প্রতিনিয়ত নিজেকে যা শেখান সেটা কিন্তু তার মনের শক্তির বড় একটা উৎস হতে পারে। যখন আমরা নিজেকে কিছুই শেখাচ্ছি না সেক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যাবে, শক্তি কমে যাবে, সেটাই খুব স্বাভাবিক। সবচেয়ে বড় শর্টকাট হলো, কোনো শর্টকাট নেই, একদমই কোনো শর্টকাট না মেনে নিজেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখাতে চেষ্টা করা, সেটা হয়তো শক্তির একটা বেশ ভালো উৎস। এবং সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। আমরা এসে আবার আরেকটু আসবো আখি আপুর কাছে। তার আগে রাখি ঘোষ আপু বলছিলেন তিনি তো সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের এখানে দেখতেই পাচ্ছি, কিন্তু তার আরেকটা গুণ আছে কবিতা পড়বার, আবৃত্তি করবার। সেখান থেকে একটা কবিতা শুনতে পারি কিনা? নিশ্চয়ই। তো কবিতা তো একটা বলতেই পারি ছোট্ট করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা তো জানি প্রেম কিন্তু অনেক বড় একটা শক্তি মনের। সেটা যেই প্রেমই হোক, জাগতিক প্রেম হোক বা ঐশ্বরিক প্রেম হোক, মানবিক প্রেম হোক বা সবটাই, পার্থিব অপার্থিব যেই প্রেমই হোক, শক্তি কিন্তু অনেক। তো সেই প্রেমের একটা কবিতা করব, আরণ্যক বসু লিখেছেন, নিশ্চয়ই অনেকেরই জানা থাকবে। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের তারায় তারার চোখে জল গড়াবে, কান্তকবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে দেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাক ছাবিয়া নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, এসব কিছুই হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? বাহ, আমাদের তো মনে থাকবে। বেশ চমৎকার হয়েছে, বেশ সুন্দর একটা আবৃত্তি শুনলাম। এবং আরণ্যক বসু আসলে বরাবরই বেশ সুন্দর লেখেন, কিন্তু এই কবিতাটা হয়তো সবার মনেই ছাপিয়ে যায়। অনেক ধন্যবাদ। এদিকে আখি আপুর কাছে আসি এবং আখি আপুর কাছে এসে জানতে চাই যে অনেক সময় এরকম হয় না যে আপনি যখন জামদানি নিয়ে কাজ করছেন বা শাড়ি নিয়ে কাজ করছেন, দেশীয় শাড়ির প্রতি মানুষের যতই ভালোবাসা থাকুক না কেন, হুট করে এমন কোনো কাস্টমার এসে বলছেন যে না, কেন এই দেশি শাড়ির এত দাম হতে হবে, কেন জামদানি আবার এত টাকা দিয়ে কিনবার কি আছে? তো জামদানির যে দাম বেশি বা আমাদের দেশীয় শাড়ির যে একটুখানি আসলে প্রাইসিং এর একটা ব্যাপার আছে, আসলেই দামি শাড়ি আমাদের প্রচুর, তো সেই ক্ষেত্রে এটা কেন হয় বলে আপনার মনে হয়?
আচ্ছা, প্রথমত জামদানি শাড়ি যত ওয়েটলেস হবে, মানে চিকন সুতার হবে, তত সেটার দাম বাড়তে থাকবে। এবং চিকন সুতাটা শুরুই হয় আপনার 80, 84 এবং হাইয়েস্ট 100। এর উপরে অনেক পেজেই দেখতে পাই যে 120, 150 পর্যন্ত নিয়ে যায়, কিন্তু আসলে ওগুলো জাস্ট লিখার জন্যই মনে হয় লিখে। হ্যাঁ, যেমন আমি এখন অনলাইনে দেখেছি 1650 টাকা দিয়ে জামদানি শাড়ি পাওয়া যায়। ওগুলো কোনো জামদানি না, ওগুলো মেশিনের জামদানি। কিন্তু ওগুলো এখন জাস্ট বিক্রির জন্য তাঁতিরা তাদের কালেকশনে রাখে, কারণ অনেকে চায় যে এই অ্যামাউন্টের আমাকে জামদানি দিতে পারবেন কিনা, সেজন্য তাঁতিরাও এখন রেখে থাকে ওই জামদানিগুলো। কিন্তু নর্মালি 80, 84 এবং 100 কাউন্টের যে শাড়িগুলো, সেগুলো চিকন সুতার এবং কাজের পরিমাণ অনেক বেশি। তাঁতিরা যেটা বলে থাকে, কাজ যেটার বেশি দাম সেটার বেশি, কারণ তাদের পরিশ্রমটাও তত বেশি। এবং এটা তো কোনো মেশিনে তো কোনো ডাইস দেয়া নাই যে অটোমেটিক সেটা চলতে থাকবে। এটা 2 জন মানুষের 2 জোড়া হাতের মাধ্যমে পুরো শাড়িটা 12 হাত শাড়ি কমপ্লিট হয়ে থাকে। আর গুড়ি একটা ব্যাপার থাকে যে কাজ কতটুকু টেনে নিয়ে যাচ্ছে এবং কোথা থেকে শুরু করছে। যত শাড়িটার যত ডিজাইন যত বেশি হবে, দামটাও তত বেশিই হবে। আর 84 কাউন্ট, 80 কাউন্ট এগুলো দেখতে যেমন পাতলা হয়, ওয়েটটাও ততই কম হয় এবং পরতে বেশ আরাম এবং গায়ের সাথে মিশে থাকে। জাস্ট একটা আমরা কাউকে জড়িয়ে ধরলে যেমন একটা ভালোবাসা, জামদানিটাও পরলে মনে হয় যে আমাকে মনে হয় জড়িয়ে রেখেছে। এটা খুব ভালো লাগে জিনিসটা। বাহ, চমৎকার। আরেকটা প্রশ্ন করব, সেটা হলো আমাদের যারা বন্ধুরা আছেন, আমাদের জুমেও অনেক বন্ধুরা আছেন এবং দেখছেন আমাদেরকে অনেকেই টেলিভিশনে, ফেসবুকে এবং ইউটিউবে, তাদের জন্য হয়ে আরো প্রশ্ন করে দিচ্ছি। আমরা যদিও মনের শক্তি নিয়ে কথা বলছি, তাও আরেকটা, মানে যেহেতু নারীরা মিলে আড্ডা দিচ্ছি, একটুখানি টিপস এন্ড ট্রিক্স না পেলে আসলে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আখি আপুর কাছে একটু জানতে চাই যে অনেক সময় জামদানি শাড়ি ভাজে ভাজে রেখে দিলে আলমারিতে জায়গায় জায়গায় কেটে যায়, ফেটে যায়, তো সেই জিনিসটা আসলে যাতে না হয় সেটার কি করা যায়? সেটা প্রথমত কারণ হচ্ছে জামদানি নিয়মিত পরতে হবে। আমি একটা শাড়ি যেমন টাঙ্গাইল, কাতান, বেনারসি রেখে দিতে পারি, কিন্তু জামদানি যত ইউজ করবে জামদানি তত ভালো থাকবে। এবং বছরে কমসে কম 2 থেকে 3 বার পরে সেটাকে ভালো কোনো তাঁতির মাধ্যমে কাটা ওয়াশ করা। অনেকে আমরা কাটা ওয়াশ এটা অনেকে বুঝে না, অনেকে এটা লন্ড্রিতে দিয়ে দেয় ড্রাই ওয়াশ করার জন্য। সেটা ভুল, একদমই ভুল। এটা সরাসরি যারা অভিজ্ঞ তাঁতি তাদের মাধ্যমে এটা কাটা ওয়াশ করালে জামদানি একদম নতুন হয়ে যায়। সেটা যদিও হয় 15 থেকে 20 বছর পুরানো জামদানিও, সেটা একদম নতুন হয়ে যায়। আর জামদানি পরলে সেটা উচিত রোদে, নর্মাল রোদে, খুব কড়া রোদে না, খুব নর্মাল রোদে সেটাকে ছড়িয়ে দিয়ে ঘাম বা যেটাই লাগুক না কেন সেটাকে ভালো করে শুকিয়ে বাতাসে ঠান্ডা করে তারপর ভাঁজটাকে আবার একটু এলোমেলো করে দেয়। যেমন আমরা যে ভাঁজ আগে ছিল সেটাকে না রেখে জাস্ট উল্টা দিকে ভাঁজ করা এবং হ্যাঙ্গিং না করাই ভালো। আমরা যারা জামদানি পল্লীতে যাই তাদের ওইখানে কিন্তু হ্যাঙ্গিং এর কোনো ব্যবস্থা নাই, তারা স্টিল আলমারিতে সুন্দর ভাজে ভাজে রাখে। এবং জামদানি ভাঁজ করে কখনোই আরেকটা শাড়ি নিচে রাখা যাবে না, সবসময় উপরে টপ। আমরা জামদানি এই জন্যই বলি একটা ঐতিহ্য, কারণ এটা সবসময় উপরেই রাখতে হয় এবং এখন পর্যন্ত উপরেই থাকে, বেশি ওজন দেওয়া যাবে না জামদানির উপরে, চাপ দিয়ে কিছু রাখা যাবে না। অবশ্যই জামদানি কিন্তু আরেকটা মজার একটা দিক হচ্ছে যে আপনার জামদানির যদি সুতা যদি অনেক পুরনো জামদানিও হয়ে থাকে, সেটা সুতাটা যদি ভালো থাকে আপনি কিন্তু জামদানির কালারটা চেঞ্জ করতে পারবেন। যদি হোয়াইটের উপর হালকা কালারের মধ্যে হয়, আপনি অনেক দিন পরলেন এক কালার, তারপর আবার চেঞ্জ করে ওইটার মধ্যে আবার আপনি রং করে কালারটা চেঞ্জ করে আপনি আবার পরতে পারলেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা শাড়ির মধ্যেই ভিন্ন রূপ পাচ্ছেন। এই বিষয়টা কিন্তু আমি জানতাম না, তাই না? নতুন করে জানলাম এটা অবশ্যই হালকা কালারের কাটা ওয়াশটা কোথায় করা যায় এটা মনে হয় অনেকের একটু জানার ব্যাপার আছে। এটা তাঁতিদেরকে দিয়ে, এটা অবশ্যই তাঁতিদেরকে দিয়ে করতে হবে।
যারা জামদানি নিয়ে কাজ করছেন তাদের প্রত্যেকেরই তাঁতিদের সাথে পরিচয় আছে, কেন তাঁতিদের ছাড়া তো জামদানি তাহলে করা সম্ভব না। অনলাইনে বা যে কোনো জামদানির যারা জামদানি নিয়ে কাজ করছেন এমন উদ্যোক্তা আছেন তাদের কাছে পাঠিয়ে দিলে আপনারাও সেই বিষয়ে সাহায্য করতে পারেন। অবশ্যই সেটা করিয়ে দেওয়া যায়, কেন আমরা তো আছি কাস্টমারদের সেবার জন্যই। দেখা যাচ্ছে যে আমরা কাটা ওয়াশও করে দিচ্ছি, টার্সেল, পিকু, তারপর ফলস যা আছে সবকিছু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা করে দিতে পারছি। বাহ, চমৎকার। আরেকটা বিষয় নিয়ে আসবো, তার আগে আমরা এখন এসে একটু আমাদের সাথে 3 জন যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি আনোয়ারা আছেন আমাদের সাথে, হাসিনা আপু আছেন, আইরিন বাপ্পি আপু আছেন। আনোয়ারা আপুর কাছে একটু আসতে চাই। আনোয়ারা আপু, আপনার কাছে এসে একটু পরিচিত হই। আপনার সাথে আমার পরিচয় নেই, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন। একটু আনমিউট করবেন আগে, আপনার ফোনটাকে আনমিউট করে। তারপরে এখনো হয়নি। আপনার জুমের নিচে দেখবেন ছোট্ট করে মাইকের মতো একটা চিহ্ন আছে, সেটাতে আরেকবার ক্লিক করুন। এই যে এখন হয়ে গেছে। এবার আনোয়ারা আপুর কাছে জানতে চাই, আনোয়ারা আপু কোথা থেকে যুক্ত হলেন, কিসের সাথে যুক্ত আছেন সেগুলো একটু শুনি, আপনার সাথে পরিচিত হই। আমি মধ্যবাড্ডা থেকে জয়েন করেছি। আমি হোমমেড ফুড নিয়ে কাজ করছি। বাহ, আপনার পেজের নাম কি আপু? প্রভাতী দেব। বাহ, চমৎকার। এবং এসে আমি একটু জানতে চাই যে এই যে মনের শক্তি আসলে আপনার কি মনে হয় যে মনের শক্তিতে এগিয়ে যাচ্ছেন, এরকম কোনো গল্প আছে কিনা আপনার? সরি, আমার এখানে নেটে ঝামেলা করছে, আবার একটু বলবেন? আমি আপনার লাইট কমে যাচ্ছে, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আমি আরেকবার চেষ্টা করতে পারি, না হলে একটু পরে আসতে পারি। আমরা আরেকবার চেষ্টা করছি কথা বলার, কিছুক্ষণ পরে একটা বিরতি থেকে এসে গল্প করব আবার। আইরিন আপুও থাকবেন, হাসিনা আপুও থাকবেন। যারা কথা বলে চলে গেছেন তারা কিন্তু খুব একটা দুষ্ট কাজ করলেন, আপনারা অবশ্যই আবার চলে আসবেন, আমরা আরও আড্ডা দেবো একসাথে। এবং যারা বন্ধুরা আমাদের সাথে আছেন, প্রতিনিয়ত গল্প করতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে দ্রুততার সাথে এক্ষুনি চলে আসুন আমাদের সাথে আড্ডা দিতে। ফিরে আসছি বিরতির পর। বিরতি থেকে ফেরত চলে আসলাম। হাতে আছে অল্প সময়, আর 30 মিনিট আমরা সর্বসাকুল্যে আড্ডা দিতে পারবো। এবং সেই সময়টা আমাদের সাথে অনেক বন্ধুরা জুমের মাধ্যমেও যুক্ত হয়ে যেতে পারেন। এসে রাখি ঘোষ দিদির কাছে একটু জানতে চাই, আমি তো আপনার সঙ্গীত জীবন নিয়ে শুনলাম, শিক্ষকতা জীবন নিয়ে শুনলাম, উদ্যোক্তা জীবনের খানিকটা শুনেছি। একটু জানতে চাই যে এখন দেখা যাচ্ছে যে আপনি যেহেতু খাবার নিয়ে কাজ করছেন, মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে কাজ করছেন, আর সেখানে আমি জানতে চাই যে দেশীয় নাড়ু আসলে কত প্রকার হয়ে থাকে, কি রকম নাড়ু নিয়ে আপনি কাজ করেন? আচ্ছা, মানে আমার এখন সিগনেচার প্রোডাক্ট সেটা হচ্ছে নাড়ু। তো নাড়ুর অনেকগুলো ফিউশন আমি করেছি। ট্রেডিশনাল নাড়ু আছে, সেটার নাম হচ্ছে বনেদি নাড়ু। সেটা বনেদি নাড়ু হিসেবেই আমার ওটা ব্র্যান্ডিং হচ্ছে। ওটা বনেদি কেন? বনেদি হচ্ছে বনেদি ব্যাপারটা আছে, ট্রেডিশনের ব্যাপারটা আছে। মানে বনেদি নাড়ু হচ্ছে আমরা যেটা আরো কয়েকশো বছর আগে যে নাড়ুটা খেতাম আমাদের কালচারে, যেটা পুজোর সময় যে নাড়ুটা হয়, দুর্গা পুজোয়, লক্ষ্মী পুজোয় যে নাড়ুটা হয়, যেখানে মানে বনেদি পরিবারগুলোতে যে নাড়ুটা বানানো হয়, উপকরণটা খুব রাজকীয় এবং উপকরণ খুবই সাধারণ উপকরণ। এখানে নারকেল থাকবে, গুড় থাকবে, তো এটা দিয়েই কিন্তু বনেদি নাড়ুটা হয়। এবং এইটা ট্রেডিশন, এটা এখনো পর্যন্ত এই ঐতিহ্যটা ধরে রাখার জন্যই আমি বনেদি নাড়ুটাই নাম দিয়েছি। তো ওই নাড়ুটা ওই নাড়ুটা হচ্ছে গিয়ে এক ধরনের একটা ঐতিহ্য, যে আমাদের যেহেতু নাড়ুর যে রুট সেটাকে ধরে রাখার জন্য আমাদের কালচারের সাথে, আমাদের সংস্কৃতির সাথে নাড়ুটা খুব জড়িত। যে দুর্গাপুজো মানেই হচ্ছে বন্ধু বান্ধব, নাড়ু কোথায়, তো ওইটা কিন্তু আসলে ওই নাড়ু কোথায় ব্যাপারটা হচ্ছে ওই বনেদি নাড়ুটা। তো ওটাও আছে, সাথে আমার কিছু ফিউশন নাড়ু আছে। ওই ফিউশনগুলো হচ্ছে মানে ওই বনেদির সাথে তিলের নাড়ু, বাদামের নাড়ু অনেকগুলো আছে। ফিউশন, আমার যে ফিউশন সেটা হচ্ছে নারকেলের বালুশাই। এতদিন আমরা জানতাম যে ময়দা দিয়ে বালুশাই হয়, তাই না? তো এখন কিন্তু আমি সেইটা তৈরি করেছি নারিকেল দিয়ে। আমার সমস্ত নাড়ু নারিকেলের উপকরণ থাকবে। সে নারিকেলের পুরো
পুরোটা নারিকেল থাকবে, তারপরে ঘি থাকবে, ক্ষীর থাকে, চিনি থাকে এবং বিভিন্ন ধরনের মশলা থাকে, হ্যাঁ, এলাচি, দারচিনি, এই মশলাগুলো একটু ফ্লেভারের জন্য থাকে। সেইটা গুঁড়ো দুধ দিয়ে সেটা সুন্দর করে একটা মানে একটা রেসিপি তো বলেই দিলাম, ট্রাই করতে পারেন আপু। আচ্ছা, তাহলে আমি তো শিখে ফেলেছি। ট্রাই করতে পারেন, ট্রাই করে অবশ্যই আমাকে খাওয়াবেন। অবশ্যই। তো এটা দিয়ে ওইটা হচ্ছে নারিকেলি বালুশাহী হলো। তারপরে কিছু আছে চকলেট, মানে কোকোনাট নাড়ু, মানে চকলেটের ফ্লেভার থাকবে। এই নারিকেলের মধ্যে আমি একটা ফিউশন এনেছি। আচ্ছা, নারিকেলের দিয়ে তো চকলেট দিয়ে ফ্লেভারের আইসক্রিম হচ্ছে, কেক হচ্ছে, অনেক কিছু চকলেটের হচ্ছে, তাহলে নিশ্চয়ই নাড়ুও হবে। তো একদিন বানালাম যে নারিকেলের মধ্যে ওইটা সব কিছুর মধ্যে চকলেটের লিকুইড চকলেট যেটা, সেটা সম্পূর্ণই আমরা ইম্পোর্ট করে সুইজারল্যান্ড থেকে আনি। আমরা দেশীয় মানে এগুলো মানে কালারও যদি ইউজ করি সেটা ফুড কালার একদম নিউজিল্যান্ড থেকে নিয়ে আসি। আচ্ছা, তো সেই চকলেটটা দিয়ে বানালাম, সুন্দর, বাহ খুব মজা লাগছে। তো সবাইকে খাওয়ালাম যে এটাকে আমি এটাকে মার্কেটিং করতে পারবো। সবাই তো এক বাক্যে বললাম আমার পরিবাররা যে না এটা খুব মজা হবে, তুমি এটা করো। তো ওটা গেল। আরেকটা ছিল স্ট্রবেরি নাড়ু। স্ট্রবেরি নাড়ুটা হবে একদম স্ট্রবেরি কালার। সেই স্ট্রবেরি কালার ফ্লেভারটা স্ট্রবেরি থাকবে অল্প, কিন্তু খানিকটা সম্পূর্ণই ওটা নারিকেল। ওটার মধ্যেও দুধ থাকবে, তারপরে হচ্ছে ক্ষীর থাকবে, হ্যাঁ, সমস্ত ঘি থাকবে। এবং আমরা কিন্তু অরিজিনাল ঘিটা দিই, কেননা সেই ঘিটা আমি নিজে তৈরি করি। সেই মাখনটা দিয়ে একদম হোমমেড ঘিটা তৈরি হয়, সেই ঘিটা দিয়ে ওটা তৈরি হয়। তো ঘিয়েরও আমার একটা মানে আছে, উইংস আছে। তো সেটা গেল, সেটা হলো। তো তারপরে আবার কিছু আছে তিল দিয়ে কোট করা, হ্যাঁ, সিসিন যেটা, সেটা তিল দিয়ে কোট করা কিছু নাড়ু আছে, সেটার আবার আলাদা একটা ফ্লেভার আছে। হ্যাঁ, কিছু আছে হচ্ছে গ্রিন কালারের একটা নাড়ু, ওটাকে দেখলেই মনে হবে যে গ্রিন কেন, নারিকেলের যখন ডাব থাকে, নারিকেল যখন যে বলে না যে ডাব না খেলে কি হয়, ডাব না খেলে নারিকেল হয়, তো ডাব নারিকেলের আগের স্টেপ কি, সেখান থেকে মনে হলো যে না একটা গ্রিন থাকা উচিত, যে এর একটা মানে সূচনা লগ্ন তো গ্রিন ছিল, তাহলে এই গ্রিন কালারের একটা নাড়ু তৈরি করলাম। হ্যাঁ, তো এই কনসেপ্টগুলো নিয়ে আমার মোটামুটি এখন 6 থেকে 7 রকমের ভ্যারাইটিস নাড়ু যাচ্ছে। সেই নাড়ুর একটা কম্বো বক্স তৈরি করি আমি, সবটা নাড়ুর এই 7 রকমের নাড়ুর একটা কম্বো বক্স, আমার একটা স্পেশাল গিফট বক্স আছে, সে কম্বো বক্স তৈরি করে সেটাই মার্কেটিং করা হয়। গিফট উপলক্ষে কিন্তু গিফট হিসেবে মানুষের বাসায় পাঠানো করা হয়। এবং পহেলা বৈশাখ, ঈদ, পুজো, এরকম বাঙালি যত ধরনের উৎসব আছে আপু, সেই সময় কিন্তু এই নাড়ুর এই গিফট বক্সগুলো আমার খুব হাই ডিমান্ডেবল থাকে। এবং এটার পিছনে কিন্তু আমার পরিবার অসংখ্য সাপোর্ট করেছে। আমার দিদি, আমার দিদির হাজবেন্ড, তারপরে আমার বাবা গত বছর 24শে নভেম্বর চলে গেলেন, কিডনির পেশেন্ট ছিলেন। আমার মা, ভাই সবাই কিন্তু অনেক অনুপ্রেরণা দিয়েছে এবং এখনো পর্যন্ত তাদের অনুপ্রেরণাই আমি করতে পারছি। না হলে আমি জব করে পড়াশোনা, সেই সময় থিসিসও করতাম, পড়াশোনা করে এই চাকরি করে আবার টুকটাক এই আবৃত্তিতে এই টুভাইজের কাজও করি, এই করে না এই জায়গাটাতে তো সময় দেওয়া চারটেখানি কথা না। পরিবারের সবাই ছিল। এখন একটা আমার ফ্যাক্টরির মতো আছে, সেখানে আমার বেশ কিছু লোকজন কাজ করছে। এখন মোটামুটি এখান থেকেই আছে। আর ফ্যাশন হাউসটাও চলছে, সেটা হচ্ছে অর্ডার বেসড। কিছু পরিচিত কাস্টমার আছে, তাদের অর্ডার বেসড আমি করছি। হ্যাঁ, সেগুলো গুছিয়ে নিয়েছেন সবকিছু। এখন মোটামুটি রুটিন ওয়ার্কের মধ্যে চলে এসেছে। যে স্ট্রাগলটা 4 বছর আগে ছিল, এখন মোটামুটি একটা রুটিন ওয়ার্ক। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। বাকিদের কাছে শুনবো। একটু জুমে আসি। জুমে এসে আমরা আনোয়ারা আপুকে আরেকবার চেষ্টা করি। আনোয়ারা আপু একটু আমাদের সাথে পরিচিত হবেন, আনমিউট করবেন, আগে আনমিউট করে আমাকে আজকের বিষয়ে আসলে 2 লাইন জানিয়ে দিন। আনোয়ারা আপু চেষ্টা করছেন। এর মধ্যে হাসিনা আপুর কাছে একটু আসি। হাসিনা আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে মাঝে মাঝে প্রতিবন্ধকতা আসলে মনের শক্তি আরো বেড়ে যায় কিনা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। এটা তো আপু হয় যখন মাঝে মাঝে প্রতিবন্ধকতা আসে, ওই প্রতিবন্ধকতা আসলে আমি ওইভাবে মনে করি না, আসে চোখের সামনে চলে আসে, ভাবি দেখা গেছে যে একদমই ওই মুহূর্তটাই দেখা গেছে যে কিভাবে যে ট্যাকেল দিব তখন ভাবারই আর সময় পাই না। আসলে ওইভাবে আমি চলতে থাকি এবং চলি, চেষ্টা করি। তো ওরকম দেখা গেছে যে কোনো একটা বিপদ আপদ কিংবা একটা কাজের ক্ষেত্রে কিংবা সংগঠনের কোনো কাজ হঠাৎ করে দেখা গেছে রাতে একটা ডিসিশন হয়েছে, ওইটা সকালেই এতটা সময় করা লাগবে। তা আমি যেহেতু ঢাকায় থাকি না, নরসিংদীতে থাকি, তখন অনেক সময় দেখা গেছে যে আমি ওইটা ওইভাবেই মেনটেন করে ঠিক ওইভাবে যেই টাইমটা যেই সময়টা দেওয়া হয় চেষ্টা করি।
আর ঢাকার কাজগুলা সাধারণত খুব অ্যাটেন্ড কম করা হয়, কারণ আমার তো অফিস আছে আবার। তো ওইভাবে আসলে মনের শক্তিটা তৈরি হওয়ার পিছনেও কিছু কারণ থাকা লাগে। ওইটা ঠিক রাখতে হলে সবচেয়ে প্রথমে আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত ভালো লাগাটা, যে আমার যে জিনিসগুলো ভালো লাগে, কে কি বলতেছে না বলতেছে ওইটা বাদ। কারণ ওরা আমার বাসায় এনে খাবারও দিয়ে যাবে না, টাকাও দিয়ে যাবে না, আমাকে ভালো রাখবেও না। আমার যেটা যেটা ভালো লাগে আমি ওইটা করব, সেটা যতক্ষণে হোক, যতটুকু সময় পাই ওইটা করে। যেমন মনে করো নেক্সাসের একটা উদাহরণই আমি তোমাকে দেই, যে মনের শক্তিটা কিভাবে আছে। আমি কিন্তু সকালবেলা অফিসে গিয়ে আমার কাজটা শুরু করার আগে একটু মানে ঘাটাঘাটি করি, যে দেখি আমার ভ্রমণ করার কি আপডেট গুলো আছে, তোমাদের কি বিষয় হইতে পারে, পাইছি কিনা বা কিছু। তো একটু শুভ সকাল লিখি আমার মেসেঞ্জার গ্রুপটাতে। তখন দেখা দেখি আমি অপেক্ষায় থাকি যে আজকের বিষয়টা কি ওইটা। তারপরে হচ্ছে যে কোনো একটা পোস্ট আমি করবই, ওরকম ভালো কিছু টপিক খুঁজে রাখি বা নিজে কিছু লিখি। বেশিরভাগই হচ্ছে নিজে লিখি। নিজেকে একটু অ্যাক্টিভ রাখেন, সব সময় ব্রেইনে কিছু সৃজনশীল চিন্তা রাখেন, আবার সংগ্রহ করে রাখি। তো এগুলো না মনে অনেক শক্তি যোগায়, ভালো লাগে, স্পিয়া জাগে কাজ করার। আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বললেন যে নিজেকে আসলে সৃজনশীল চিন্তায় যদি রাখা যায় সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই নেতিবাচকতা ছুঁয়ে ফেলতে পারে না, কিন্তু তারপরও যদি ছুঁয়ে ফেলে সেই ক্ষেত্রে আমরা একটু আইরিন আপুর কাছে আসি। দেখা যায় যে অনেক কাল পরে এই মানুষটাকে আসলে জুমে দেখলাম, সুন্দর মানুষ কম কম দেখা দেয়, তারপরও এসেছে, তাকে একটু ওয়েলকামই করি। এবং আইরিন আপু আপনার কাছে এসে জানতে চাই যে অনেকেই তো অনেক নেতিবাচক কথা বলে, মনের শক্তি কমেও যায়, তাই না? একেবারে মিথ্যা কথা বলে লাভও নেই, মনের শক্তি তো সবসময় একেবারে পিক পয়েন্টে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এই নেতিবাচক যে ধারণাগুলো আশেপাশের মানুষের থাকে সেখান থেকে পালান কিভাবে বা সরে আসেন কিভাবে? আসসালামু আলাইকুম। অনেকদিন পর জুমে জয়েন হলাম। আসলে পারিবারিক কিছু প্রতিবন্ধকতার কারণেই আসলে সরে আসা, মা খুব অসুস্থ, সেই কারণে একটু সরে গেছি সবকিছু থেকেই। কিন্তু তারপরেও নিজেকে ওই যে অ্যাক্টিভ রাখার খুবই চেষ্টা করি, ফেসবুকে একটু থাকার চেষ্টা করি। তো নেতিবাচক কথা তো অনেকই শুনি, যেমন আজকে প্রায় 4 বছর হলো বিজনেস করছি। তো সবাই বলে যে আসলে কতটুকু কি করতে পারছো, শুধু তো ঘুরেই বেড়াও। এই কথাটা ম্যাক্সিমামই শোনা লাগে। আর আইরিন বাসাতে থাকেই না, ঠিক আছে, কিন্তু আসলে আইরিন যে এই ফাঁকে অনেক কিছু করে সেটা আসলে কাউকে বোঝানোর কিছু নাই। আমারটা আমি জানি যে আমি কি করি, আমি কতটুকু যাচ্ছি, কি করছি। তো আসলে মাঝে মাঝে খুব চুপসে যাই নেতিবাচক কথাগুলো শুনে। তো নেতিবাচক কথাগুলো শুনে এর মাঝেই নিজেকে ইতিবাচক করার চেষ্টা করি। এটাই হলো মনের শক্তি, আর কিছুই না। বাহ, চমৎকার আইরিন আপু। আপনার জীবনের যত রকম অসুবিধা আছে সেগুলো তাড়াতাড়ি সরে যাক এবং আন্টির জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। ওবায়দা আপুর কাছে এসে একটু জানতে চাই। ওবায়দা আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে দেখা যাচ্ছে কিভাবে নিজেই নিজের মনের শক্তি হওয়া যায়, সেই বিষয়টা একটু শুনতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম আপা, স্টুডিওর আপাদের সালাম, শুভেচ্ছা। এটা আসলে ওই যে নেগেটিভ পজিটিভ আপারা বললেন না, দুইটা কথা আছে, যে নেগেটিভ কথা বললে সেটা পাত্তা দেই না। আমারও মনে হয় সেরকমই আসে, যে কেউ যদি আমার কাজের মধ্যে একটা নেগেটিভ কথা বলে যে এটা ধর এটা করিস না, তো এটা বেশি হয়ে গেছে, এটা ভালো লাগছে না, কিন্তু আমি তখন ওইটা শুনি না, ওইটা কানে নিয়েই না। আমি মনে করি যে আমি যে কাজটা করছি এটা আমার পছন্দের কাজ, ভালো কাজ। এই জন্য আমি একটা উদাহরণ দিই, যে আমি আমার উদ্যোগ শুরু করার আগেও আমি খুব গাছ কিনতাম আমার নিজের জন্য। তো আমার হাজবেন্ড তো মাঝে মাঝে বলতোই যে এখন আর কিনিও না, জায়গা নাই। আবার বাইরে থেকেও একজন বলেছিল যে এই বেশি হয়ে গেছে গাছ, কিন্তু আমি এই কথা পাত্তা দিই না। আমি বলছি গাছ তো বেশিই ভালো, যত বেশি গাছ ততই তো ভালো। তো আমার মনের শক্তিটা এটাই যে ওইটাকে অ্যাভয়েড করার একটা শক্তি অর্জন করছি। যদি আমার আপনি নিজের মনের শক্তিকে আমাদের প্রকৃতির শক্তি হিসেবেও কিন্তু কাজে লাগাতে পারছেন, আপনি এটা খুব ভালো না? এটা আসলে বেশ একটা শক্তিশালী ব্যাপার আপনি শেয়ার করলেন, অনেক ধন্যবাদ। এরকমই আরো বিষয়গুলো আর কি, একটা উদাহরণ দিলাম যেভাবেই আর কি, যে আমার ভালো লাগে আমি। আমরা আসলে সাধুবাদই জানাতে চাই এই ধরনের অভ্যেসগুলোকে। আমাদের সাথে আরো কিছু বন্ধুরা আছেন, তাদের নামগুলো একটু বলে দিতে চাইছি। যেমন ওদিকে আমাদের সাথে সেলিনা আপু আছেন, আমাদের সাথে মুক্তি আপু যুক্ত হয়েছেন, আনোয়ারা আপুর নেটওয়ার্কটা কেটে গেছে। আরো বন্ধুদের সাথে কথা হবে একটা বিরতি থেকে এসে, তখন কিন্তু অল্প একটু সময় থাকবে। জলদি জলদি ছোট ছোট করে সবার সাথে কথা বলার চেষ্টা থাকবে, সঙ্গেই থাকুন।
জীবনে বাধা আসবে, বিপত্তি আসবে, তবে থেমে গেলে চলবে না। মনের শক্তিকে পুঁজি করে অবশ্যই এগিয়ে যেতে হবে এবং সেই প্রত্যাশায় একদম শেষ দিকে আড্ডার চলে এসেছে এবং সেখানে আমাদের স্টুডিওর বন্ধুরা আছেন, তাদের কাছে একটু ছোট করে আসি এবং শেষমেশে এসে যদি আমি শিরিন আপুর কাছে একটু জানতে চাই, দেখা যায় যে আপনি যেহেতু নিজেও উদ্যোক্তা এবং অনেকের সাথেই কাজ করছেন, মাঝে মাঝে এরকম হয় না পারিবারিক নানান সহযোগিতা না পেলে নারীরা থেমে যান বা নিজেকে শেখানো বন্ধ করেন, এগিয়ে যাওয়ার জন্য আসলে কি মনে হয় কি করা উচিত? আমার কাছে মনে হয় যে মনের শক্তিটা কিন্তু একজন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। আর একজন মানুষ যখন আত্মবিশ্বাসী হয়ে উঠবে তখন কিন্তু সে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে তার পক্ষে সম্ভব। তো আমার কাছে মনে হয় যে নারীদেরকে অবশ্যই সেই শক্তিটা অর্জন করতে হবে এবং তাদেরকে বাধা বিপত্তি আসবেই, চাওয়া পাওয়ার হিসাব মিলবে না, সব হিসাব মিলাতে হবে এমন কোনো কথা নেই। তো যেটা আমরা পেয়েছি, যেটা অর্জন করেছি, সেই জিনিসটাকে আমাদের যে প্রায়োরিটির মধ্যে নিয়ে আসা উচিত এবং সেটার মধ্যে আমরা আনন্দ খুঁজে নেওয়া উচিত, তাহলে আমাদের আর কি আসলে জীবনটা সুন্দর হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আখি আপুর কাছে একটু আসি, একই বিষয়ে প্রশ্ন। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি নারী হিসেবে একজন থেমে গেছেন, তাকে যদি বলতে হয় যে না তুমি জেগে ওঠো, তোমাকে কাজটা করতে হবে, কি বলতেন তাকে? যদি থেমে যায় তাহলে বলবো যে এর আগে তো তার কিছু অ্যাচিভমেন্ট ছিল, সেগুলোকে পুনরায় রিকল করা এবং সেটার ভিত্তিতে যেই জায়গাগুলো ভুল করেছিল এবং যেই জায়গা সে থেমে গিয়েছিল সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এবং শিক্ষাটা খুব জরুরি, কারণ ভুল সবারই হয় এবং সেই ভুল করেছি বলে থেমে যেতে হবে, বাদ দিতে হবে, সেটা মনোভাবটা বাদ দেয়া। একেবারেই তাই, যে আত্মবিশ্বাস কমিয়ে ফেলা, ছোট একটা ভুলের কারণে নিজেকে ছোট ভাবতে থাকা, এটা কিন্তু আসলে এগিয়ে যাওয়ার কোনো সিস্টেম বা প্রসেস হতে পারে না। আসলে এগিয়ে যেতেই হবে। রাখি আপুর কাছে এসেও একটু জানতে চাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুলের দুটো লাইন বলতে চাই। জাগো নারী, জাগো বহ্নি শিখা, গানে গানে শুনি। জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। এই যে এই কথাটার মধ্যেই না লুকিয়ে আছে নারী জাগরণের একদম প্রমিত সম্ভাবনা। প্রত্যেকটা নারী হচ্ছে একটা অমিত সম্ভাবনার আখর, অমিত সম্ভাবনার আধার। সেই সম্ভাবনা প্রত্যেকটা নারীর উচিত জাগিয়ে তোলা এবং সেই সাথে মনের শক্তি দিয়ে পারিপার্শ্বিক সমস্ত প্রতিবন্ধকতাকে উতরিয়ে সেই সম্ভাবনাকে জাগিয়ে নারী জাগরণে অগ্রদূত হওয়া। নারীর জয় হবেই, অবশ্যম্ভাবী জয় হবে। অনেক ধন্যবাদ। এখন জুমের বন্ধুদের কাছেও একটু চলে আসি। আমরা এসে এই পর্যায়ে মুক্তি আপুর কাছে একটু আসি। মুক্তি আপু, আপনি আমাদেরকে বলেন যে মাঝে মাঝে যখন থেমে যান তখন নিজেকে কি বলেন, কি বলে নিজের মনে শক্তি যোগান? আসসালামু আলাইকুম অহনা, অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। অভিনন্দন সুন্দর সুন্দর কথা বলার জন্য। আসলে মনের শক্তিটা তো হচ্ছে বড় শক্তি, বুঝছো? মাঝে মাঝে মনে হবে কি তোমার পারিপার্শ্বিকতা, পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে তোমাকে হচ্ছে পিছিয়ে দিবে, কিন্তু আমাদের মনের শক্তিটা যদি থাকে তাহলে আমরা আর পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাবো। এই যে আপু বললো নারীর জয় হবেই হবে, এখন আমরা নারীরা অনেক এগিয়ে, আমরা অনেক পারি, এটা আমরা অনেক জায়গায় দেখিয়ে দিয়েছি। মনের শক্তি না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না, সেটা পারিবারিক কাজেই হোক, সামাজিক কাজেই হোক, উদ্যোক্তার কাজেই হোক। মাঝে মাঝে মনে হয় যে এই বুঝি পারবো না, থেমে গেলাম, কিন্তু আবার উঠে দাঁড়াই। আমরা যেখানে পিছলে পড়ে যাব সেখান থেকে আবার কোমর সোজা করে দাঁড়াতে হবে, মনের শক্তিটা আনতে হবে। চমৎকার আপু, অনেক ধন্যবাদ। সেলিনা আপুর কাছে আসি। সেলিনা আপু, আজকের বিষয়ে অনেকেই অনেক কথা বললেন, আপনার কাছ থেকে আপনার কথাটুকু শুনি। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত অতিথিরা, আপনাদের কথা অনেক ভালো লাগছে, শুনলাম। এই তো আপনাদের থেকেই অনেক কিছু জানতে পারলাম, উৎসাহিত হই কাজে কর্মে। হ্যাঁ, আর শক্তি তো পাই নিজের আত্মবিশ্বাস থেকে। আর আমরা যারা জব করি আমাদের একটা শিডিউল থাকে, এই সারাদিন কেটে যায়। হ্যাঁ, তারপরে সংসারের কাজকর্মে যখন টায়ার্ড হয়ে পড়ি, আবার পরের দিনের জন্য আবার তৈরি হই, নতুন স্পৃহায় আবার
চলে সংসারের চাকা, জীবনের চাকা। তবে এটাই বলবো, পৃথিবীতে যা কিছু সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। একেবারেই তাই। আমাদের এই যে লেডিস ক্লাবের আয়োজনটা, এটা যে সুন্দরভাবে হয়, যেখানে নারীদেরকে দেখা যায়, কিন্তু আমাদের এই যাদেরকে দেখা যাচ্ছে তার পেছনের ব্যাকগ্রাউন্ডে প্রচুর পুরুষ আছেন যারা এই কাজটাকে সুন্দরভাবে করে তুলতে সাহায্য করেন। তো একেবারে অর্ধেক নারী অর্ধেক নর। আমরা আসি হলো মরিয়ম আপুর কাছে। মরিয়ম আপু, আপনি আমাদেরকে একটু জানান যে দেখা যাচ্ছে যে অনেক নারীরা পিছিয়ে পড়ছেন বা পারিবারিক নানান রকম দ্বিধাদ্বন্দ্বের কারণে মনের শক্তি হারিয়ে ফেলছেন, তাদেরকে কি বলবেন? শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। শুভেচ্ছা। কি সুন্দর তোমাকে লাগছে, মনে হয় একটা সকাল মনে হচ্ছে, এখন সন্ধ্যা হয়ে মনে হচ্ছে তোমাকে দেখে এখন সকাল। আচ্ছা, পিছিয়ে পড়া বা যারা মনের ইয়েতে আছেন তাদের জন্য বলছি, মনের শক্তিটা আসলে জীবনী শক্তি। আমি মনে করি মনের শক্তি থাকলে মানুষের জীবনটা চলে, না হলে চলে না, থেমে যায়। সেজন্য মনের শক্তি, যেই কাজ করলে আমার মনের শক্তিটা হবে, আসবে, সেইটা আমার করতে হবে। আর এর জন্য আশেপাশে মানুষ, মানে যারা আছে আমার আত্মীয়, বাবা মা, ভাই বোন বা স্বামী, ছেলে মেয়ে, সবার একটা ইয়া দিতে হবে, প্রেরণা, অনুপ্রেরণা দরকার। আমি মনে করি অনুপ্রেরণা খুব একটা জরুরি জিনিস সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একেবারেই তাই আপু, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সে চলে যাবে। বাহ, চমৎকার। আনোয়ারা আপু কি এখন আনমিউট করতে পারবেন? আনোয়ারা আপু, আনোয়ারা আপু যদি পারেন তাকে নিয়ে নিব। আপু পেয়ে গেছেন, একটু তার কাছে এসে শুনি। আত্মবিশ্বাসী হতে হলে নারীদেরকে আসলে কি করা উচিত বলে আপনার মনে হয়? শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। সকালের অনেক ধন্যবাদ। আসলে নারীদের আমরা তো সবসময় প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবনটা পার করি, যা আমাদের আসলে সবাইকেই মানতে হবে। যতই বলি নারী অনেক এগিয়ে গিয়েছে, তারপরেও বলবো আমরা এখনো প্রতিবন্ধকতার বের হতে পারি। আসলে মনের শক্তির জন্য যেটা দরকার, সবসময় নিজেকে, নিজের ভিতরে সাহস থাকে, সাহসী পারে আসলে আমাদের মনের ভিতরে। বাহ, চমৎকার বলেছেন আপু। আনোয়ারা আপু, জি অনেক ধন্যবাদ। সামনের দিনে আরো কিছু কথা শুনবো। আজকে দেখা যাচ্ছে একটু নেটওয়ার্কের অসুবিধার কারণে সব কথা শুনতেও পারলাম না ঠিকঠাক করে। সামনের দিনে আরো গল্প হবে। মমি আপু, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপু বললেন যে প্রচুর সাহস করতে হবে, আসলে সাহস কেন কমে যায় বলে আপনার মনে হয় এবং সাহস বাড়াতে কি করতে হবে? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। মনের শক্তি আমার কাছে আপু অনেক বড় মনে হয়। যে মানসিকভাবে শক্তিশালী, আমার মনে হয় না তাকে কেউ পরাস্ত করতে পারবে। আমরা নারী জাতি, আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা মনোবল শক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়া। বাহ বাহ, চমৎকার। জুমে অনেকজনের সাথে কথা হলো, ফাহিমা আপুর ক্যামেরা অন নেই তাই তার সাথে কথা বলতে পারলাম না। এখনও একটু হালকা সময় আছে, যেহেতু সেই বিষয়ে একটু কথা বলতেই আসি। রাখি আপুর কাছে কিন্তু একটা ছোট করে গান শুনতে চেয়েছিলাম, 2 লাইন। অবশ্য জাগো নারী জাগো শুনে ফেলেছি, আর 2 লাইন অন্য কোনো গান শুনতে পারি কিনা, ছোট করেই শুনবো। ছোট করে একটা ফোক হয়ে যাক। জি জি আপু, আপনিও ধরবেন? আমিও ধরবো। ঠিক আছে, ঠিক আছে, বাকিরাও ধরতে পারেন। হ্যাঁ। মেদিনীপুরের আয়না চিরনি, বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁকা সিথা। পেছপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। আরে কালো জলে, আরে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আই সারানা কাল সারানা পাই যে দর্শন। আরে লদির ঘাটে, আরে লদির ঘাটে চাষে বধূ মিছাই করোয়াস। ঝিরি হিরি বাঁকা লদি বইছে 12 মাস। ঝিরি হিরি বাঁকা লদি বইছে 12 মাস। বাহ, চমৎকার চমৎকার। এদিকে 3 জন সাহসী নারী আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। আমি একটু এসে শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান, শিরিন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক কিছু শেখালেন এবং আপনি আসলে শেষ মুহূর্তে কারোর জন্য যদি কোনো বার্তা থাকে ছোট করে বলে দেন। আমি চাই
আমাদের যে নারীরা আছেন, আমরা নারীরা যত এগিয়ে যাব, আমাদের পরিবার যেমন উন্নত হবে, সমাজ উন্নত হবে, রাষ্ট্র উন্নত হবে। তো আমি চাই যে নারীরা শত বাধা পেরিয়ে তারা সামনে এগিয়ে যাবে এবং আমাদের এই সমাজে তারা অবদান রাখবে এবং তারা সাহসী নারী হিসাবেই তাদের সর্বক্ষেত্রে তারা একটা কি বলবো এটাকে, যে একটা তারা এগিয়ে যেতে পারবে দৃষ্টান্ত সৃষ্টি করবে। একেবারেই তাই। এবং সাথে দেখা যাচ্ছে দেশের অর্ধেকের বেশি বড় জায়গা জুড়ে নারীরা আছেন, জনগোষ্ঠী নারীরা। তো তাদেরকে আটকে রাখার আসলে কোনো অপশন নেই। আমরা একটু এসে আখি আপুর কাছে ছোট করে এক লাইন শুনছি, বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন পর্যন্ত আমাকে, আমার পেজ ষড়ঋতুকে যারা ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, আশা করব সামনের দিনগুলোতেও এভাবে ভালোবেসে যাবেন। অনেক ধন্যবাদ রাখি আপু, অনেক ধন্যবাদ আপনাকে। সবাইকে অনেক ধন্যবাদ, লেডিস ক্লাবের পুরো টিমকে ধন্যবাদ। এবং অবশ্যই আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি এখানে এসে কিছু বলবার জন্য, আমার উদ্যোগ সম্পর্কে বলবার জন্য। এবং আমার উদ্যোগ ওই খাবারের যে পেজটা, মানে নাড়ু, সেটা হচ্ছে প্রচেতা কুইজিন আমার পেজের নাম, এবং এই নামে ব্র্যান্ডিং হচ্ছে। তো সবাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা থাকবে। একদম যে কোনো উৎসব পার্বণে অবশ্যই নাড়ু খাওয়ার নিমন্ত্রণ। একদমই তাই। সেই সাথে লেডিস ক্লাবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম অনেক খোঁজ খবর। আপনারা আগামী দিনেও নতুন কোনো বিষয়ে আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।